তবে দেখো আজকে আমাদের টপিক হলো তোমাদের জীববৈচিত্র্য সম্পর্কে। ঠিক আছে, জীববৈচিত্র্য মানে ইংরেজিতে বায়োডাইভার্সিটি বলা হয় যাকে। এই জীববৈচিত্র্য থেকে আমরা আজকে এই ক্লাসে পড়বো যে জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের যে ধারণা সেটা সম্পর্কে জানবো, জীববৈচিত্র্যের যে স্তর সমূহ আছে অর্থাৎ লেভেলস অফ বায়োডাইভার্সিটি সেটা নিয়ে জানবো, আর তারপরে জানবো জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে। ঠিক আছে, আর তারপরে আরেকটা বিশেষ টপিক আছে তোমাদের যে জীববৈচিত্র্যের বিনাশের কারণ। জীববৈচিত্র্যের বিনাশের কারণ, এই চারটে টপিক আমরা এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তবে দেরি না করে শুরু করা যাক। তাহলে আমাদের আজকের টপিক হলো এই চারটে আমি পরপর আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে টপিক জীববৈচিত্র্য কি সেটা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে, অর্থাৎ ক্লাস 9-এ যখন বায়োলজি পড়তে সেখানে কিছুটা ধারণা হয়েছে। এইখানে জীববৈচিত্র্য শব্দটা দুটো শব্দ নিয়ে তৈরি। ঠিক আছে, বায়ো আর একটা হলো ডাইভার্সিটি। সাধারণভাবে যদি বলি যে আমরা হলাম হোমো সাপিয়েন্স অর্থাৎ মানুষ্য প্রজাতি, কিন্তু তবুও দেখবে যে আমাদের চোখের গঠন, নাক, চোখ, মুখ, দৈহিক গঠন কিন্তু সবার সঙ্গে মিল নেই। ঠিক আছে, তারপরে তোমরা দেখবে বাজারে এখন আমের মরশুম চলছে, আমের বিভিন্ন ধরন যেমন ল্যাংড়া, হিমসাগর, সিন্দুর আম, ঠিক আছে, আম্রপালি, বিভিন্ন ধরনের আম আছে। তারপরে বাজারে গেলে দেখতে পাবে যে বিভিন্ন ধরনের চাল তুমি পাবে, যেমন লাল স্বর্ণ, মিনিকেট, 36, রত্না, গোবিন্দভোগ, বাসমতি, ঠিক আছে, বিরিয়ানি করার চাল। এই যে ধরন, দেখবে অনেক ধরন আছে। তারপরে তুমি দেখবে যে একটা বিড়াল যেমন আলাদা একটা কুকুরের থেকে, আবার একটা কুকুর যেমন হরিণের থেকে আলাদা। ঠিক আছে, এই যে আলাদা আলাদা যে জীব প্রজাতি। তারপরে তুমি দেখবে যে আমাদের মনুষ্য প্রজাতির মধ্যে গায়ের চামড়া রং আলাদা আলাদা সবার, চোখের গঠন, দেহের গঠন আলাদা আলাদা। এই যে সামগ্রিকভাবে পৃথিবীতে যে বৈচিত্র্য দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপরে তুমি আবার দেখতে পাবে যে তোমাদের সামনে একটা আম গাছ আছে, একটা জাম গাছ আছে, একটা মেহগিনি গাছ আছে, একটা লিচু গাছ আছে। এই যে বৈচিত্র্য, এই টোটাল সামগ্রিক বৈচিত্র্যই হচ্ছে জীব বৈচিত্র্যের জন্য। ঠিক আছে, অর্থাৎ আমাদের সামনে বিভিন্ন উদ্ভিদ প্রজাতি, বিভিন্ন প্রাণী প্রজাতির যেমন বৈচিত্র্য দেখতে পাই, তারপরে একই প্রাণী প্রজাতির মধ্যেও বিভিন্ন ধরন দেখতে পাই। ঠিক আছে, তারপরে আবার তুমি দেখতে পাবে যে বিভিন্ন বাসস্থানে বিভিন্ন প্রজাতি গড়ে উঠছে, যেমন জলে এক ধরনের উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি থাকে, তারপরে স্থলভাগে এক ধরনের উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি থাকে। এই যে বৈচিত্র্যতা তুমি দেখতে পাচ্ছ, মানে বলতে চাইছি যে একটা কি, যে প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত অর্থাৎ আমরা মানুষ, গরু, ছাগল, ভেড়া, এইগুলো এক একটা প্রজাতি। তারপরে একটা প্রজাতির মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে জেনেটিক্যালি পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের মানুষের দৈহিক গঠন দেখা যায়। তারপরে বিভিন্ন বাসস্থানে যেমন জলাভূমিতে, স্থলভাগে, ঠিক আছে, তাও মরুভূমিতে, পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের প্রজাতি উদ্ভিদ প্রাণী বসবাস করে। এই যে সামগ্রিক যে বৈচিত্র্য হচ্ছে সেটা বাস্তুতান্ত্রিক, জেনেটিক্যালি বা প্রজাতিগত, এই সামগ্রিক বৈচিত্র্যটাকেই বলা হয় কি, জীব বৈচিত্র্য। ঠিক আছে, বিভিন্ন ধরন আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা নিশ্চয়ই দেখি না যে একটাই আম গাছ আছে, আমরা নিশ্চয়ই দেখি না যে পৃথিবীতে শুধুমাত্র মানুষ আছে, আমরা শুধুমাত্র দেখি না যে পৃথিবীতে শুধুমাত্র বাঘ আছে। ঠিক আছে, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতির অস্তিত্ব আছে। এই প্রাণী প্রজাতির অস্তিত্ব এবং উদ্ভিদ প্রজাতির যে অস্তিত্ব আছে বিভিন্ন ধরনের, এইটাই হলো সামগ্রিকভাবে আমরা বলতে পারি জীব বৈচিত্র্য। ঠিক আছে, এবার টেকনিক্যাল ভাষায় অনেক সংজ্ঞা তোমরা তো বইতে দেখেছো। ঠিক আছে, তাহলে জীববৈচিত্র্য কি, যে জীববৈচিত্র্য দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হলো বায়োস, ঠিক আছে, বায়োস মানে জীবন, আর ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। বায়োস কথার অর্থ হলো জীবন, আর বৈচিত্র্য, ডাইভার্সিটি কথার অর্থ হলো বৈচিত্র্য। তাহলে এইটা হলো জীববৈচিত্র্য।
এবার জীববৈচিত্র্য যে শব্দটা, বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করেছিল একজন বিজ্ঞানী, তার নাম মনে রাখবে, তার নাম হলো ওয়াল্টার রোজেন স্মিথ। ওয়াল্টার রোজেন স্মিথ এই ব্যক্তি আমাদের এই জীববৈচিত্র্য শব্দটা ব্যবহার করেছিল 1985 সালে। ঠিক আছে, 1985 সালে এই জীববৈচিত্র্য শব্দটা ব্যবহার করেছে। এবার আমরা জানি যে জীববৈচিত্র্যের সংজ্ঞা কিছুটা বোঝা গেছে। এবার ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জীববৈচিত্র্যের সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞাটা কি? যে জীববৈচিত্র্য হলো কোনো অঞ্চলের জিন, প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, অর্থাৎ জিনগত বৈচিত্র্যের জন্য বিভিন্ন ধরনের, যেমন আম পাচ্ছি, জিনগত বৈচিত্র্যের জন্য যেমন করে আমরা বিভিন্ন ধরনের ধান পাচ্ছি, জিনগত বৈচিত্র্যের জন্য যেমন আমরা মনুষ্য প্রজাতি হওয়া সত্ত্বেও দেহের গঠন, গায়ের রং, চোখের কালার আলাদা আলাদা। তারপর প্রজাতিগত, যেমন আমরা মনুষ্য প্রজাতি, বাঘ একটা আলাদা ধরনের পশু প্রজাতি, তারপরে হরিণ, তারপরে ছাগল, বেড়াল, এইগুলো হলো প্রজাতিগত। তারপরে আরেকটা আছে কি, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অর্থাৎ সুন্দরবনের যে জীব প্রজাতি পাওয়া যাবে সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের দার্জিলিং এ পাওয়া যাবে না। তারপর পশ্চিমবঙ্গের দার্জিলিং এর যে জীব বৈচিত্র্য পাওয়া যাবে সেটা নিশ্চয়ই আমরা পাবো না রাজস্থানের থর মরুভূমিতে। এই যে পৃথিবীর বাসস্থানের যে বৈচিত্র্য, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে গড়ে ওঠা যে বৈচিত্র্য, সেটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাই ইউএনইপি হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই সংজ্ঞাটা দিয়েছে জীববৈচিত্র্য সম্পর্কে। ঠিক আছে, কিছু শব্দ মনে রাখবে। ভারতে 2002 সালে ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন তৈরি হয়। ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন তৈরি হয়, অর্থাৎ জীব প্রজাতিকে রক্ষা করার জন্য আমাদের আইন তৈরি হয় ভারতে 2002 সালে। তারপরে আরেকটা শব্দ মনে রাখবে, 21শে মে, কিছুদিন আগেই গেল, 21শে মে সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। তারপরে আরেকটা শব্দ মনে রাখবে বিশেষ, যে রাষ্ট্রপুঞ্জ বা ইউএনও, রাষ্ট্রপুঞ্জ বা ইউএনও 2010 সালে, রাষ্ট্রপুঞ্জ বা ইউএনও 2010 সালে জাতীয় জীববৈচিত্র্য দিবস হিসাবে পালন করেছে। অর্থাৎ এইগুলো এক্সট্রা কিছু শব্দ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আর ভারতের জীববৈচিত্র্যের জনক বলা হয়, ভারতের জীববৈচিত্র্যের জনক বলা হয় মাধব গাডগিলকে। ঠিক আছে, এই কটা বিশেষ শব্দ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বেশ, তাহলে জীববৈচিত্র্য বলতে কি বোঝায় এবং জীববৈচিত্র্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য
লিখে নিবে, হ্যাঁ এটা লিখে নেবে। বেশ, এরপরে আমরা দেখবো যে জীববৈচিত্র্যের বিভিন্ন স্তর। ঠিক আছে, জীববৈচিত্র্যের বিভিন্ন স্তর। জীববৈচিত্র্যের স্তর। বা লেভেলস অফ বায়োডাইভার্সিটি। লেভেল অফ বায়োডাইভার্সিটি তিন ধরনের, ঠিক আছে, তিনটে। একটা হলো জিনগত, জেনেটিক ডাইভার্সিটি। দ্বিতীয় হলো বাস্তুতান্ত্রিক, ইকোসিস্টেম ডাইভার্সিটি। আর একটা হলো প্রজাতিগত বা স্পিসিস ডাইভার্সিটি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আর জিনগত বৈচিত্র্য, এই তিনটে হলো জীববৈচিত্র্যের স্তর বা লেভেলস অফ বায়োডাইভার্সিটি। তিনটের অর্থ আমরা বলতে পারি যে আমরা সবাই কিন্তু হোমো সেপিয়েন্স এর অন্তর্গত, কিন্তু আমরা মানুষ হিসাবে হোমো সেপিয়েন্স হলেও আমাদের কিন্তু জিনগত পার্থক্যের জন্য গায়ের রং, চোখের গঠন, নাকের গঠন, মুখের গঠন আলাদা আলাদা হয়। এইটাই হলো জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যের জন্যই আমরা দেখতে পাই যে ভারতে প্রায় 200 প্রজাতির আমের ধরন আছে, যেমন ল্যাংড়া, আম্রপালি, ঠিক আছে, তারপর হিমসাগর, আরো অনেক আমের বৈচিত্র্য আছে। জেনেটিক ডাইভার্সিটির কারণেই আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের ধানের বিভিন্ন ধরন আছে, বাসমতি, মিনিকেট, তারপর লাল স্বর্ণ, তারপর গোবিন্দভোগ। জিনগত বৈচিত্র্যের পার্থক্যের কারণে আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রজাতির মধ্যে, অর্থাৎ একটা প্রজাতি একটা, কিন্তু জিনের পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের বৈচিত্র্য তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি, যে জিনগত বৈচিত্র্য। তাহলে মানুষ তো হোমো সেপিয়েন্স এর অন্তর্গত, কিন্তু মানুষের যে ধরন দেখতে পাচ্ছি সেটাই হলো কি, বিভিন্ন ধরনের ধরন দেখতে পাচ্ছি সেটাই হলো কি জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, তারপর আছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য মানে কি, যে আমরা মানুষ, তারপরে আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের মানুষের পোষ্য কুকুর, মানুষের পোষ্য বেড়াল, মানুষের পোষ্য বিভিন্ন ধরনের গরু, গবাদি পশু, ভেড়া, ছাগল। এইগুলো কিন্তু এক একটা প্রজাতি। মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি। যদি কোনো একজন ব্যক্তি, চাষি, কৃষক, সে যদি গরু প্রতিপালন করে, ছাগল প্রতিপালন করে, তার একটা পোষ্য আছে কুকুর, তার একটা পোষ্য আছে বেড়াল, তাহলে তার বাড়িতেই এতগুলো বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, জীব বৈচিত্র্য দেখতে পাচ্ছি। অর্থাৎ সেইটাকে বলা হয় কি প্রজাতিগত বৈচিত্র্য। একটা কৃষকের বাড়িতে গরু একটা প্রজাতি বৈচিত্র্য, তারপরে তার সঙ্গে সঙ্গে ছাগল আছে, ভেড়া আছে, তার সঙ্গে কুকুর আছে একটা পোষ্য, বেড়াল আছে একটা পোষ্য। তাহলে আমরা 5 ধরনের প্রজাতিগত বৈচিত্র্য তার কৃষকের বাড়িতে দেখতে পাচ্ছি। তুমি এবার বনভূমিতে যদি দাও, বনভূমিতে তো শুধুমাত্র বাঘ থাকে না, বাঘের সঙ্গে হরিণ, তারপরে খরগোশ, শেয়াল, হায়না, আরো অনেক ধরনের প্রাণী থাকতে পারে। তারপর শুধুমাত্র প্রাণী নয়, কোন একজন কৃষকের পরিবারের বাড়িতে সেটা আম গাছ, লিচু গাছ যে থাকছে সেটাও কিন্তু একটা প্রজাতিগত বৈচিত্র্য। গাছ হতে পারে কিন্তু প্রজাতি আলাদা আলাদা, যেমন লিচু গাছ, আম গাছ, মেহগনি গাছ। ঠিক আছে, মেহগনি কাঠের জন্য, লিচু আম ফলের জন্য বোনা হয়েছে। তারপর স্ট্রবেরি গাছ থাকতে পারে, তারপরে ড্রাগন ফ্রুটের গাছ থাকতে পারে। এই যে
ধরনটা একজন কৃষকের পরিবারের বাড়িতে উদ্ভিদের এবং প্রাণীর বৈচিত্র্য দেখতে পাচ্ছি, তেমনি তুমি কোন একটা বনভূমিতে যদি যাও, বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি বসবাস করছে। সুন্দরবনে যে ধরনের প্রাণী প্রজাতি আছে, বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি আছে, জলে কুমির আছে, কচ্ছপ আছে, কাঁকড়া আছে, তারপরে ম্যানগ্রোভ অরণ্য আছে। ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, গেওয়া, হেতলা, হেতাল, গোলপাতা, হোগলা, এই যে উদ্ভিদের বৈচিত্র্য আছে, তার সঙ্গে সঙ্গে আবার কি আছে, বিভিন্ন ধরনের রয়্যাল বেঙ্গলের টাইগার যেমন আছে, তার সঙ্গে হরিণও আছে, ক্রোকোডাইলও আছে। তাহলে এইটাই হলো কি প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ বনভূমিতে যত বড় বনভূমি তত প্রজাতিগত বৈচিত্র্য বেশি। আমাদের পৃথিবী নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্য সব থেকে বেশি। কোথায়? নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্য বেশি। লিখে নেবে এটা। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন কি দিতে পারে, যে মানুষের বিভিন্ন ধরন আমরা লক্ষ্য করছি, সেটা কি ধরনের বৈচিত্র্য? জিনগত বৈচিত্র্য। একটা বনভূমিতে বিভিন্ন প্রজাতি দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে কি ধরনের বৈচিত্র্য বললো? প্রজাতিগত বৈচিত্র্য। তারপরে প্রজাতিগত বৈচিত্র্য সব থেকে বেশি কোথায় লক্ষ্য করা যায়? এই যে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে এখানে বৃষ্টি প্লাস উষ্ণতা দুটোই বেশি, তাই এখানে কি প্রজাতিগত বৈচিত্র্য সব থেকে বেশি। ঠিক আছে। আর মরুভূমিতে সব থেকে কম, কারণ প্রচন্ড উষ্ণতা। আবার কোনো জায়গায় যখন প্রচন্ড গরম প্রভাব পড়ে, সেখানে যেমন প্রজাতিগত বৈচিত্র্য কম, তার সঙ্গে সঙ্গে এই যে মেরু অঞ্চল, একবারে উত্তর মেরু দক্ষিণ মেরুতেও প্রজাতিগত বৈচিত্র্য অনেক কম। এটা হলো প্রজাতিগত বৈচিত্র্য। তারপরে 3 নম্বর আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে কি, যে সুন্দরবন একটা বাসস্থান, সেখানে কিছু অজৈব এবং জৈব উপাদান আছে, তার সঙ্গে আন্তঃক্রিয়া করে বিভিন্ন ধরনের প্রজাতি সেখানে বাস করছে। ঠিক আছে। সুন্দরবনের যে জীববৈচিত্র্য, তার সঙ্গে কি রাজস্থানের থর মরুভূমির জীববৈচিত্র্য মিলবে? মিলবে না নিশ্চয়ই। তারপরে সুন্দরবনের যে জীববৈচিত্র্য, হিমালয়ের যে জীববৈচিত্র্য আছে, তার সঙ্গে কি মিলবে? মিলবে না নিশ্চয়ই। তাহলে সুন্দরবন একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, হিমালয় একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তারপরে তার সঙ্গে সঙ্গে রাজস্থানের থর মরুভূমি একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপর কৃষি জমিতে যে ধরনের জীববৈচিত্র্য পাওয়া যাবে, সেটা কি জলাভূমিতে পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে না। তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন বাসভূমিতে যে বৈচিত্র্য তৈরি হচ্ছে, বিভিন্ন বাস্তুতন্ত্রে যে জীববৈচিত্র্য তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জলভাগে যে ধরনের বাস্তুতন্ত্র তৈরি হবে, সমুদ্রে সেই ধরনের বাস্তুতন্ত্র নাও তৈরি হতে পারে। অর্থাৎ জলভাগ মানে স্বাদু জল, স্বাদু জল একটা বাস্তুতন্ত্র, লবণাক্ত জল সমুদ্রের একটা বাস্তুতন্ত্র। তাই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বোঝায় পৃথিবীর বিভিন্ন বাস্তুতন্ত্রে যে জীববৈচিত্র্য গড়ে ওঠে, সেটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে, বোঝা গেছে। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র আছে কোথায়? সুন্দরবনে। তারপর রাজস্থানে থর মরুভূমিতে থর বাস্তুতন্ত্র আছে। তারপরে আমাদের ভারতে হিমালয় পার্বত্য অঞ্চলে এক ধরনের বাস্তুতন্ত্র। বা তোমার বাড়িতে যদি বাগান থাকে, ছোট্ট বাগান, তোমার তৈরি করা বাস্তুতন্ত্র, সেটা সেটা এক ধরনের বাস্তুতন্ত্র হতে পারে। ঠিক আছে। তোমার বাড়িতে অ্যাকোরিয়াম, সেটা একটা কৃত্রিম বাস্তুতন্ত্র। মনে করো তোমার বাড়িতে যে অ্যাকোরিয়াম আছে, মাছ রেখেছো, সেটা কিন্তু একটা কৃত্রিম বাস্তুতন্ত্র, মানুষের তৈরি বাস্তুতন্ত্র। ঠিক আছে। তাহলে বাস্তুতন্ত্র বোঝা গেল। বাস্তুতন্ত্রকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো আলফা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, আর একটা হলো আলফা বৈচিত্র্যের পরে আছে বিটা বৈচিত্র্য, তারপরে আছে গামা বৈচিত্র্য। বেশ, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য, এই 3টে হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য ভাগ। এবার এই 3টে ক্লিয়ার হয়ে যাক। ঠিক আছে, এই 3টে ক্লিয়ার হয়ে যাক। তোমরা নিশ্চয়ই বই থেকে আগে পড়ে থাকতে পারো, আমি বলছি সেটা একবারে দেখে নাও। আলফা বৈচিত্র্য হলো ছোট্ট একটা বাসস্থানে যখন জীববৈচিত্র্য তৈরি হবে, যে জীববৈচিত্র্য তৈরি হবে সেটা হবে আলফা বৈচিত্র্য। যেমন সুন্দরবন একটা দ্বীপের বাস্তুতন্ত্র। আলফা বৈচিত্র্যের উদাহরণ লিখবে, সুন্দরবনের একটা দ্বীপের বাস্তুতন্ত্র, একটা দ্বীপ। ঠিক আছে, একটা দ্বীপের যদি বাস্তুতন্ত্র দেখায় সুন্দরবনে, সেটাকে বলা হয় আলফা বৈচিত্র্য। সুন্দরবনের যখন দুটো দ্বীপের বৈচিত্র্য দেখা হবে, সুন্দরবনের দুটো দ্বীপের
বৈচিত্র্য যখন দেখা হবে তখন তাকে বলবো কি বিটা বৈচিত্র্য। অর্থাৎ সুন্দরবনের তো একটা দ্বীপ নেই, বিভিন্ন দ্বীপ থাকতে পারে। একটা দ্বীপ একটা প্রজাতির বাস্তুতন্ত্র, আর আরেকটা দ্বীপ অন্য প্রজাতি, বিভিন্ন ধরনের প্রজাতি বাস্তুতন্ত্র। অর্থাৎ সুন্দরবনে একটা দ্বীপ ছোট্ট এলাকার বাস্তুতন্ত্রকে বলা হয় আলফা বৈচিত্র্য। যখন দুটো দ্বীপের দেখা হবে, ঠিক আছে, বা ভিন্ন ভিন্ন বাসস্থানে দেখা হবে, সুন্দরবনে দুটো দ্বীপ বা তিনটে দ্বীপ বা চারটে দ্বীপে, অর্থাৎ চারটে দ্বীপ তো ভিন্ন ভিন্ন বাসস্থান, সেই চারটে দ্বীপের ভিন্ন ভিন্ন বাসস্থানে যখন যে বৈচিত্র্য দেখা যাবে সেটাকে বলা হবে কি বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি সমগ্র সুন্দরবন অর্থাৎ সমগ্র ভৌগোলিক এলাকার যখন জীব বৈচিত্র্য দেখা হবে তখন তাকে কি বলবো গামা বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে গামা বৈচিত্র্য কি হবে সমগ্র সুন্দরবনের বৈচিত্র্যকে বলা হয় কি, সমগ্র সুন্দরবনের বৈচিত্র্যকে কি বলা হয় গামা বৈচিত্র্য। বোঝা গেছে বিষয়টা? খুব সুন্দর করে বুঝে নাও, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও। তোমাদের নিশ্চয়ই সবার বই আছে, বইতে পড়ার পর দেখবে তোমাদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যে কোনো ভৌগোলিক অঞ্চল ধরে নাও, হিমালয় পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থান থাকতে পারে। ছোট্ট বাসস্থানে যে জীববৈচিত্র্য সেটা হবে আলফা। বিটাটা কি একটা বা দুটো বা তিনটে বাসস্থানে যে জীববৈচিত্র্য দেখা যায় সেটা হবে বিটা। আর গামাটা হবে সমগ্র হিমালয়ের যে বাস্তুতন্ত্র যে বৈচিত্র্য সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, বিটা বৈচিত্র্য বের করার ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলা, ঠিক আছে, বিটা বৈচিত্র্য হলো গামা বৈচিত্র্য ভাজিত গামা বৈচিত্র্য ভাজিত আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য বের করা কি, গামা বৈচিত্র্য তো অনেকটা বড় এলাকা, এবার গামা বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য দিয়ে ভাগ করলেই আমরা বিটা বৈচিত্র্য পাওয়া যাবে। ঠিক আছে, আমরা বিটা বৈচিত্র্য পেয়ে যাব। বোঝা গেছে? আর গামা বৈচিত্র্যটা কি, গামা বৈচিত্র্যটা হলো আলফা প্লাস বিটা বৈচিত্র্যকে যখন আমরা যোগ করে দেব তখন সেটা হয়ে যাবে কি গামা বৈচিত্র্য। ঠিক আছে, তখন হয়ে যাবে গামা বৈচিত্র্য। বোঝা গেছে বিষয়টা? লিখে নেবে। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা কি হতে পারে, যে ছোট্ট ক্ষুদ্র অঞ্চলে বাস্তুতন্ত্রের বা একই প্রকার বাসস্থানে যে জীব প্রজাতির বৈচিত্র্য দেখা যায় তখন সেটাকে বলা হয় আলফা বৈচিত্র্য। ঠিক আছে, আর বিটা বৈচিত্র্য কি ভিন্ন ভিন্ন অঞ্চলের বাসস্থানের যে জীব বৈচিত্র্য দেখা যায় সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি সমগ্র ভৌগোলিক অঞ্চলের জীব বৈচিত্র্যকে বলা হয় কি গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য হলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জীব বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য হলো ছোট ছোট ভিন্ন ভিন্ন অঞ্চলের যে জীব বৈচিত্র্য সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি সমগ্র ভৌগোলিক অঞ্চলের জীব বৈচিত্র্যকে বলা হয় কি গামা বৈচিত্র্য। তাহলে আমাদের জীব বৈচিত্র্যের স্তর হয়ে গেল। ঠিক আছে, বেশ, এরপরে আমরা দেখব যে জীব বৈচিত্র্যের যে গুরুত্ব আছে সেটা কি কি আমাদের জীবনে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমাদের যতটা প্রাপ্য যতটা প্রাপ্য ওষুধ আছে, ওষুধ যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সবই আমাদের গাছ থেকেই আসে। পূর্বেকার জীবনে মানুষরা যদি কোনো রোগ ব্যাধি হতো তারা কিন্তু গাছের যে ঔষধি গুণ আছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা নিজের যে শরীরের রোগ সেটা কিন্তু নিরাময় করতো। তাহলে তুমি চিন্তা করো যে জীববৈচিত্র্যের গুরুত্ব কতখানি। যত বেশি জীববৈচিত্র্য থাকবে তত কিন্তু আমাদের আমাদের সুবিধা। আমাদের সুবিধা কোন দিক থেকে, যে পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তার সঙ্গে সঙ্গে খাদ্য শৃঙ্খল ঠিকঠাক থাকবে। আর আমাদের যে ঔষধি গুণাগুণ আছে গাছগাছালি থেকে যে ঔষধি গুণাগুণ পাই সেটাও ঠিকঠাক থাকবে। তারপরে আমরা অবশ্যই সবাই আনন্দিত হই যে যদি কোনো সময় কোনো আমরা সুন্দরবনে যাই, সুন্দরবনে বাঘ
নিক, তারপরে কচ্ছপ বা ক্রোকোডাইল, এইগুলো দেখে আমাদের কি লাগে? নান্দনিক গুরুত্ব লাগে। ঠিক আছে, এইটাও গুরুত্বপূর্ণ। তারপরে তার সঙ্গে সঙ্গে আমাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে, পৃথিবীটা সমস্ত প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির বাসস্থান, তাই আমরা মানুষ রূপে কোনো প্রজাতিকে নষ্ট করে দিতে পারি না। তাই আমাদের উচিত কি, সেই সমস্ত প্রজাতিকে বাঁচিয়ে রেখে আমাদের খাদ্য শৃঙ্খল, আমাদের পরিবেশ, আমাদের সমগ্র এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা। ঠিক আছে, আমরা মনুষ্য প্রজাতি সব থেকে বুদ্ধিমান, তাই পরিবেশের সমস্ত উপাদানগুলো আমাদের না জানা, তাই তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই সেই দিক থেকেও জীববৈচিত্র্য ভীষণ জরুরি বা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব এক এক করে আমরা লিখি। যে একটা পয়েন্ট হিসাবে তোমরা লিখতে পারো ভারসাম্য। ভারসাম্য বিষয়টা কি, যে আমরা আগের যে চ্যাপ্টারে পড়েছি ভারসাম্য, আমাদের যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, সেইখানে যদি একটা প্রাণী প্রজাতি কমে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ধরে নাও সুন্দরবন অঞ্চলে হরিণের সংখ্যা কমে গেল, হরিণের সংখ্যা কমে গেল, তাহলে হরিণের সংখ্যা যদি কমে যায় সুন্দরবনে ঘাসের পরিমাণ বেড়ে যাবে। আবার হরিণের সংখ্যা যদি কমে যায়, বাঘ কি হয়ে যাবে? তার খাবার পাবে না, হরিণকে খেতে পারবে না, না খেয়ে মরবে। ঠিক আছে, তাই প্রত্যেকটা বাস্তুতন্ত্রের প্রত্যেকটা প্রাণী প্রজাতি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আবার অন্যদিক থেকে কল্পনা করো, যদি বাঘের সংখ্যা কমে যায়, যদি বাঘের সংখ্যা কমে যায় তাহলে হরিণের সংখ্যা বেড়ে যাবে। হরিণের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সুন্দরবনে যত গাছপালা আছে সবই তো খেয়ে ফেলবে, ছোট চারা থেকে বড় চারা হরিণ খেয়ে নেবে। তাহলে এইখানে বাঘ হয়ে যায়, বাঘ হয়ে গেল কি, কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস শব্দটা মনে রাখবে, যে কোনো একটা বাস্তুতন্ত্রে যে জীব প্রজাতি ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জীব প্রজাতিটা যদি চলে যায় বা বিলুপ্ত হয়ে যায় বা সংখ্যায় কমে যায়, তাহলে সেইখানে বাস্তুতন্ত্রটা টালমাটাল হয়ে যাবে। সেটাকে বলা হয় কি, কিস্টোন স্পিসিস। যেমন সুন্দরবনে বাঘ একটা কিস্টোন স্পিসিস। সুন্দরবনে বাঘ যদি সংখ্যায় কমে যায় তাহলে সুন্দরবনের টোটাল খাদ্য শৃঙ্খলটাই গন্ডগোল হয়ে যাবে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জীববৈচিত্র্যকে সংরক্ষণ ভীষণ জরুরি। ঠিক আছে, তারপরে 2 নম্বর, ওষুধ শিল্পে। ওষুধ শিল্পে আমাদের সব থেকে বেশি গাছগাছালি কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমরা জানি যে এই ওষুধ শিল্প সব থেকে আয়ুর্বেদিক চিকিৎসা প্রাথমিক পর্বে তো ছিল, এখন তো বর্তমানে সব অন্য ধরনের যে অ্যালোপ্যাথিক ওষুধ আছে সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু সেই অ্যালোপ্যাথিক ওষুধও যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন ধরনের গাছ থেকেই তৈরি হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা মনে রাখতে পারি যে সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়, তাই না? সিঙ্কোনা গাছ তোমরা বইতে আশা করি অনেক কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আমি আর নতুন করে সেই শব্দগুলো বলছি না, ওষুধের নামগুলো বলছি না। ঠিক আছে, সিঙ্কোনা থেকে কুইনাইন পাওয়া যায় যা ম্যালেরিয়ার চিকিৎসা হয়। তারপরে সর্পগন্ধা যে মূল থেকে সেটা রেসপেরিন তৈরি হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তারপরে ট্যাক্সাস যে গাছের যে বাকল, মূল, পাতা, এগুলো থেকে কি তৈরি হয়? ক্যান্সারের চিকিৎসা করা হয়। তারপর পেনসিলিয়াম থেকে কি তৈরি হয়? অ্যান্টিবায়োটিক তৈরি হয়। তারপরে তোমরা মনে রাখবে অ্যাসপারজিলাস যে গাছ, সেটা থেকে কি তৈরি হয়? বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ অনেক ধরনের গাছ আছে, সেই গাছগুলো আমাদের ওষুধ শিল্পে কাজে লাগে। ঠিক আছে, ভারসাম্য প্লাস ওষুধ শিল্প। তাহলে ভারসাম্যটা কি, যে পরিবেশগত বা বাস্তুতান্ত্রিক গুরুত্ব, তাই তো? ভারসাম্য, যদি গাছ কমে যায় অক্সিজেনের ঘাটতি হবে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। তাই ভারসাম্য বজায় রাখতে গেলে, অর্থাৎ পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গেলে জীববৈচিত্র্যকে সুরক্ষা দিতে হবে। তারপরে ওষুধ শিল্প, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যদি আমাদের চাহিদাকে বজায় রাখতে হয় তাহলে ওষুধ শিল্পের জন্য গাছগাছালি অনেক জরুরি, তাই জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে। ঠিক আছে, জীববৈচিত্র্য আছে বলেই, অর্থনৈতিক দিক থেকে জীববৈচিত্র্য আছে বলেই খাদ্য, আমরা যে খাবার খাচ্ছি সেটা কিন্তু আলটিমেট কোথা থেকে আসছে? সবুজ উদ্ভিদ থেকেই আসছে। ঠিক আছে, খাদ্য থেকে শুরু করে তারপর আমরা যে কাঠ, সেটাও কিন্তু গাছ থেকেই পাই। ঠিক আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু ক্ষেত্রে কিন্তু আমাদের জীববৈচিত্র্য জড়িয়ে আছে। ঠিক আছে, জীববৈচিত্র্য জড়িয়ে আছে, বোঝা গেছে? তাহলে ভারসাম্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে, অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে গেলে, কার্বনের
পরিমাণ খুব যাতে বেড়ে না যায় তার জন্য, আবার খাদ্য শৃঙ্খল বজায় রাখতে গেলে আমাদের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। এই দিক থেকে গুরুত্বপূর্ণ ওষুধ শিল্পে পৃথিবীর যত ধরনের ওষুধ বেশিরভাগই গাছপালা থেকেই তৈরি হয়। আর খাদ্য বস্ত্র বাসস্থান প্রাণীর সব থেকে উপযোগী জিনিস, সেটা কিন্তু জীববৈচিত্র্য থেকেই আসে। আর সব থেকে আরেকটা আধুনিক গুরুত্ব কি, যে মানুষ নান্দনিক গুরুত্ব উপভোগ করে। নান্দনিক গুরুত্ব মানে কি, যে মানুষ অবসর সময়ে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য দর্শন করতেও যায়। যেমন পাহাড়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি যেমন দেখে, সুন্দরবনে গিয়ে বিভিন্ন উদ্ভিদ প্রজাতি যেমন ম্যানগ্রোভের ধরনগুলো দেখবে। তারপর বিভিন্ন ধরনের যে প্রাণী প্রজাতি আছে, কচ্ছপ, তারপরে কাঁকড়া, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, এইগুলো দেখে কি হবে, আনন্দ পাবে। এইটাকে বলা হয় কি, নান্দনিক গুরুত্ব। মানুষের জন্য যে ট্যুরিজম তৈরি হচ্ছে সেটা কিন্তু পরিবেশগত যে জীববৈচিত্র্য আছে সেখান থেকেই। তারপরে আরেকটা বর্তমানে আছে যে জলবায়ু নিয়ন্ত্রণ। সারা পৃথিবীর যে জলবায়ু সেটা কিন্তু জীববৈচিত্র্যই নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বিশেষ করে যে আমরা যে প্লান্টস বা ট্রিজ গুলো আছে, ট্রিজ কি করে, যে প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে। প্রাকৃতিক স্পঞ্জ মানে বাতাসে যত দূষিত পদার্থ আছে, ক্ষতিকারক গ্যাসীয় উপাদানগুলো আছে, সেগুলো কিন্তু শুষে নেয়। তাই জলবায়ু নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের গাছ লাগাতে হবে, সেটা আমরা সবাই জানি। তারপর আমাদের জলাভূমিগুলো অনেকটা কিন্তু কার্বন সিঙ্ক করে, অর্থাৎ কার্বন শুষে নেয়। তার সঙ্গে সঙ্গে জলাভূমিগুলোকেও প্রকৃতির বৃক্ষ বলা হয়, নেচারস কিডনি বলা হয়, কারণ জলকেও অনেকটা পরিশ্রুত করে। ঠিক আছে। তারপরে সমুদ্র আমাদের অনেকটা ভীষণ জরুরি একটা উপাদান, মানে পরিবেশের উপাদান, যেটা আমাদের বায়ুমণ্ডলে যত কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি শোষণ করে কিন্তু সমুদ্রে। তাই পৃথিবী জলবায়ু নিয়ন্ত্রণ করতে গেলে সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা করতে হবে, নদীর বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র বা স্থলভাগের বাস্তুতন্ত্র। আমাদেরকে আরো সচেতন হতে হবে যাতে পরিবেশ আর অবক্ষয় না হয়। দিন দিন উষ্ণতা বাড়ছে, মেরু অঞ্চলে বরফ গলছে, পাহাড়ের বরফ গললে কি হবে ভবিষ্যতে, যে আমাদের যে নদীর সোর্স কি, নদীর উৎস হলো বরফ গলা জল। তাহলে চিন্তা করো যে যদি বরফটা হিমরেখা অর্থাৎ বরফটা আরো উঁচুতে উঠে যায় গলে গিয়ে, তাহলে নদীর জলের উৎস কোথায় পাবে, জল অনেকটা কমে যাবে নদী। আর নদীর জল কমে গেলে আমাদের গ্রাউন্ড ওয়াটার, ভৌমজলের কানেকশন নদীর সঙ্গে আছে, নদীর জল বাড়লে ভৌমজলও বৃদ্ধি পায়। তার সঙ্গে সঙ্গে যদি জল কমে যায় নদীর, তাহলে ভৌমজলও কমে যাবে, মানুষ সেচের জন্য জল পাবে না। তাই এটা অনেকটা বড় একটা গুরুত্ব। এটা যেটা বললাম আমি, সেটা তো শুনলে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বই আছে, বইতে পড়বে, দেখবে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে। তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে তো অনেক কিছু বললাম। এরপরে আছে জীববৈচিত্র্যের বিনাশের কারণ। জীববৈচিত্র্য বিনাশের কারণ। ঠিক আছে। বায়োডাইভার্সিটি দিন দিন অনেকটা কমে যাচ্ছে, অর্থাৎ জীববৈচিত্র্য দিন দিন কমে যাচ্ছে। সেটার কারণ কি, একটা আছে প্রাকৃতিক কারণ, একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা হলো মানবীয় কারণ। প্রকৃতির কারণের জন্য হয় জীববৈচিত্র্য বিনাশ। বলো দেখি, আমরা জানি যে সুন্দরবনে ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, ঠিক আছে, সুনামি হয়, কোনো কোনো জায়গায় কোনো বছর সুনামি হতে পারে, বড় বড় ঢেউ। তাহলে এই যে বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, যে বাঘ আছে, হরিণ আছে বা অন্যান্য প্রাণী প্রজাতি আছে, তারা কি টিকতে পারবে? পারবে না। আবার আমরা শুনি মাঝে মাঝে অ্যামাজন ফরেস্ট দাবানল হয়েছে। দাবানল কিভাবে হয়েছে, যে বাজ পড়ে বেশি করে দাবানল হয়, আর কিছু কিছু ক্ষেত্রে মানুষও আগুন লাগিয়ে দেয়। এবার বাজ পড়ে যদি দাবানল হয়, তাহলে পুরো বনে আগুন লেগে গেল, বনের গাছপালা তো মরলই, আর বাদ বাকি যে প্রাণী প্রজাতি আছে তারা কিন্তু সেখান থেকে আর বেরোতে পারবে না, তারাও কিন্তু মরে যাবে। তাই মানবীয় কারণ তো আছেই জীববৈচিত্র্য বিনাশের জন্য, প্রকৃতিও অনেকটা দায়ী।
এবার প্রকৃতি যতটা জীববৈচিত্র্য বিনাশ করবে সেটা নিজে থেকে ঠিক করে নেয়, কিন্তু মানুষ যদি করে তাহলে কিন্তু পারে না সহজে। তাই প্রাকৃতিক কারণ কি কি হতে পারে? বন্যা হবে, খরা হবে, তারপরে দাবানল হবে, তারপরে ঘূর্ণিঝড়, সুনামি। ঠিক আছে, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি, তার সঙ্গে সঙ্গে খরা, তারপরে দাবানল। ঠিক আছে, এই যে প্রাকৃতিক ঘটনাবলী আছে তার জন্য কিন্তু অনেক প্রাণী প্রজাতি বাঁচতে পারে না। ঠিক আছে, আর মানবীয় কারণ তো অনেক আছে। মানবীয় কারণের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খারাপ কারণ হলো মানুষ অনেক প্রাণী প্রজাতি টাকার জন্য মেরে ফেলে। চোরা শিকারী। ঠিক আছে, চোরা শিকারীরা কি করে, ধরে নাও একটা গন্ডার, গন্ডারের যে শিংটা আছে সেই শিংটাই জরুরি, সেই শিংটার দাম চীনে সেই শিংটা পবিত্র ভাবা হয়। ধরে নাও গন্ডারের যে শিং আছে সেটা চীন দেশে পবিত্র ভাবা হয়। এবার চোরা শিকারীরা কি করে, কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক আছে আসামে, সেইখানে গন্ডারকে মারে, প্রথমে মেরে সেই শিংটা কেটে অরুণাচল প্রদেশ দিয়ে কোথায় নিয়ে চলে যায়, একবারে চীনে নিয়ে যায়। এবার সেইখানে কিছু অফিসার র্যাঙ্কেও মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে গ্রাম্য মানুষও আছে। গ্রাম্য মানুষদের 2 লাখ টাকা দিয়ে দেয়, কিছু অফিসারের সঙ্গে হাত করে সেখানে কিছু টাকা দিয়ে দেয়, দিয়ে চোরা শিকারীরা কি করে, যে ওই গন্ডারের যে শিং কেটে নিয়ে চলে গেল। আর সেই শিংটা ভারতে কিছু গ্রাম্য মানুষকে 5 লাখ টাকা দেওয়ার পরে সে চীনে গিয়ে সেটা বিক্রি করছে প্রায় 1 কোটি টাকা। তাহলে তুমি চিন্তা করো যে একটা গন্ডারকে পুরো মেরে দিচ্ছে সেই শিংয়ের জন্য। তাহলে ওই শিংটা চীনের ক্ষেত্রে পবিত্র ভাবা হয়। বিভিন্ন ধরনের খাদ্য বস্তুতে, ওষুধে চীনারা কি করে, সেই শিংয়ের গুঁড়ো, যে শিং গুঁড়ো করে মেশায়, যাতে তারা মনে করে যে এইটা যদি মেশানো হয় তাহলে আমাদের ওষুধের গুণাগুণ বা খাদ্যের গুণাগুণ আরো বেড়ে যাবে পবিত্র ভাবে। তাই চোরা শিকারীরা এরকম করে। তারপরে বাঘ, আগে অনেক বাঘ শিকার হতো, এখন সেটা বন্ধ হয়েছে। বাঘের ছাল অনেক কাজে লাগতো। ঠিক আছে, অনেক চোরা শিকারী বাঘের ছাল বাজার বাইরের দেশে বিক্রি করতো। তার সঙ্গে সঙ্গে হাতি, হাতির দাঁত কেটে পুরো এত বড় জলজ্যান্ত হাতিটাকে মেরে দিত, তার সঙ্গে সঙ্গে কি করতো, হাতির দাঁতকে বিদেশে পাচার করে দিত। এই যে চোরা শিকারীদের কার্যকলাপ, এর জন্য আমরা দেখতে পাচ্ছি কি, যে দিন দিন জীববৈচিত্র্য কমে যাচ্ছে। তারপরে উড়িষ্যার ঋষিকুল্লা বলে একটা জায়গা আছে, সেইখানে একটা সময় প্রচুর পরিমাণে কচ্ছপ, অলিভ রিডলে টার্টেল, অর্থাৎ অলিভ রিডলে টার্টেল, নাম হলো অলিভ রিডলে টার্টেল। টার্টেল কথার অর্থ হলো কচ্ছপ। এরা কি করে, উড়িষ্যা ঋষিকুল্লা উপকূলের কাছে ডিম পাড়তে আছে, নেস্টিং টাইম আছে, মানে ডিম পাড়ার জন্য আসে। এবার কিছু মানুষ আছে কি করে, কচ্ছপের ডিমটা নিয়ে চলে গেল, তাহলে ডিম ফুটে আর বাচ্চা বেরোবে? তারপর অনেক কচ্ছপকে মেরেও দেয়, নিজের বাড়ি নিয়ে চলে গেল। দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে, তারা ডিম পাড়তে আসছে না, ডিম পাড়ছে কিন্তু সেটা চোরা শিকারীরা নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে কচ্ছপের যে প্রজাতি সেটা তো দিন দিন কমে যাবে, একটা থ্রেট অর্থাৎ বিপদের সম্মুখীন হচ্ছে দিন দিন। ঠিক আছে, তারপরে তো জলবায়ু পরিবর্তন আছে, মানুষ এত পরিমাণে কম্বুশন অর্থাৎ জীবাশ্ম জ্বালানি দহন করছে, যার ফলে বাতাসের উষ্ণতা বাড়ছে। আমাদের মতো মানুষরা এসি ঘরে থাকলেও তারা কি এসি ঘরে থাকতে পারবে? আমরা গরমে কেমন করে হাহুতাশ করছি কারেন্ট চলে গেলে একবার, কিন্তু তারা তো সারাদিন একটা নির্দিষ্ট পরিবেশে থাকছে, সেখানে যদি উষ্ণতা বেড়ে যায় তারা কোথায় যাবে? তাই জলবায়ু পরিবর্তন একটা বড়সড় গুরুত্বপূর্ণ মানবীয় কারণ। জলবায়ু পরিবর্তন, দিন দিন উষ্ণতা খুব বাড়ছে, সেই উষ্ণতার সঙ্গে সামঞ্জস্য রাখতে না পেরে অনেক প্রাণী মারা যাচ্ছে, তাই না? তাহলে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে জীববৈচিত্র্য বিনাশে সব থেকে দায়ী। তারপর মানুষ কি করে, আমাজন ফরেস্ট বললাম, তারপর পুরুলিয়ার কিছু শুশুনিয়া পাহাড়ের বন জঙ্গল আছে, আমাজন ফরেস্ট কি করে, মানুষ তার নিজের চাষের জমি বাড়ানোর জন্য বনে আগুন লাগিয়ে দেয়। বনে আগুন লেগে গাছপালা পুড়ে গেল, এবার পুড়ে গেল, সম্পূর্ণ শেষ হয়ে গেল গাছপালা, সেখানে কি করবে, চাষের জমি বাড়াবে। সেটা পুরুলিয়াতেও হচ্ছে, তারপর আমাজন ফরেস্টেও হচ্ছে। যত ফরেস্ট এরিয়া আছে কৃষি জমি বাড়ানোর জন্য মানুষ কি করছে, দাবানল করে দিচ্ছে, অর্থাৎ বনে আগুন লাগিয়ে দিচ্ছে। তাহলে এইগুলো কিন্তু জীববৈচিত্র্য হানির জন্য সব থেকে বড় একটা কারণ। তারপরে অনেক সময় কি হয়, ধরে নাও একটা জায়গায়
ঠিক আছে, মানুষ এমন একটা প্রজাতিকে নিয়ে এলো, ধরে না সুন্দরবনে সিংহ ছেড়ে দিল। সিংহ সাধারণভাবে ধরে নাও, সিংহ যদি ছেড়ে দেয় সুন্দরবনে, বাঘের খাবার হলো হরিণ, তাহলে সিংহরও খাবার হলো হরিণ। তাহলে দুটো দুটো প্রাণী প্রজাতির মধ্যে কিন্তু লড়াই লাগবে খাদ্য নিয়ে। তাহলে এখানে যে বেশি শক্তিশালী সে টিকে থাকবে, বাদ বাকি সে মরে যাবে। অর্থাৎ ধরে নাও হরিণ, এইখানে হরিণকে খাবার জন্য সিংহ বাঘ আছে, এবার সিংহ বেশি শক্তিশালী বলে হরিণকে বেশি খেয়ে নিচ্ছে, তাহলে বাঘ কিন্তু সেই হরিণকে খেতে পারছে না শেষ পর্যন্ত। তাহলে বিদেশি কোনো প্রজাতি যদি কোনো একটা বাসভূমিতে ঢুকিয়ে দেয় মানুষ, তাহলে সেই প্রজাতি কিন্তু অন্য প্রজাতির যে খাবারের যে উৎস ছিল সেটাকে কমিয়ে দেবে। তাই বিদেশি প্রজাতি যদি ঢুকে যায় কোনো একটা বাস্তুতন্ত্রে, তাহলে কিন্তু জীববৈচিত্র্য হানি হতে পারে। সেটা মানুষ দ্বারা সহজে হয় না, প্রাকৃতিক ভাবেই হতে পারে, মানুষ দ্বারা হতে পারে। ঠিক আছে, তাই এইগুলো হলো জীববৈচিত্র্য হ্রাসের কারণ। ঠিক আছে, তাহলে টোটালটা কিন্তু বুঝতে পারলে যে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আমরা শুনেছি যে ডোডো পাখি, সমগ্র পৃথিবীর ডোডো পাখি সেটা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, মরিশাস দ্বীপে ছিল। এবার ডোডো পাখি মানুষ মেরে দিত, শিকার করত, ডিম তার সংগ্রহ করে নিয়ে যেত আশেপাশের যে অঞ্চলের মানুষরা, তার জন্য বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমাদের হাতিও একটা বিপজ্জনক ভাবে আছে, রয়্যাল বেঙ্গল টাইগারও অনেক কমে গেছে। মানুষ তো আগে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতে যেত, এখন রয়্যাল বেঙ্গল টাইগার তোমাকে খেয়ে নিক সেটা কোনো দোষ নয়, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকে তুমি যদি মারো তোমার জেল হয়ে যাবে। কারণ আমাদের বন্যপ্রাণী আইন নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী শিকারী যে নিয়ন্ত্রণ আইন আছে সেটা অনুযায়ী তোমার জেল হয়ে যাবে, প্লাস জরিমানাও হয়ে যাবে। তাই ভারত সরকার অনেক কিছু আইন কানুন তৈরি করেছে, তবুও ফাঁক ফোকর দিয়ে জীব প্রজাতি দিন দিন নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে চোরা শিকারীরা তো আবার তার সঙ্গে সঙ্গে মানুষকে টাকা দিয়ে গন্ডারকে নিয়ে যাচ্ছে, হাতির দাঁত কেটে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের স্তর সমূহ, জীববৈচিত্র্যের গুরুত্ব এবং জীববৈচিত্র্যের বিনাশের যে কারণ সেটা হয়ে গেল। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।